পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেড়েছে 5,257 টাকা, সর্বনিম্ন 2,700। 5% ইনক্রিমেন্ট সবার ধরা হয়েছে এবং বাড়ি ভাড়া 50%, আগে 40% ছিল, এখন 50% করা হয়েছে। আলোচনা করলে কোনো আলোচনা ব্যর্থ হয় আমার কিন্তু জানা নাই। যে অবস্থাতেই হোক আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা হয়তো কারো 100% তো সম্ভব নয়। আমরা মনে করি যে আমরা একটা ফাইনালি একটা রিচ করেছি। অযৌক্তিক আন্দোলনে না জড়ানোর অঙ্গীকার শ্রমিক নেতাদের, ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি মালিক পক্ষের। আমরা সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এটাকে শুধু মেনে নেওয়া না, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সংলাপ অর্থহীন বলছে বিএনপি, পুনর্নির্বাচনের শর্তে যেতে চায় গণফোরাম। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে বিএনপির তৃণমূলে ব্যাপক উৎসাহ। সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় আগ্রহ নেই কেন্দ্রীয় নেতাদের। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে স্টার কাবাব সুলতানস ডাইনকে জরিমানা, শুধু অর্থদণ্ড নয় কারাদণ্ড চান দক্ষিণের মেয়র। পানি নিয়ে অনিশ্চয়তা কাটছে না তিস্তা ব্যারেজে। 450 কোটি টাকা ব্যয়ের পর প্রকল্প পরিত্যক্ত, নেওয়া হয়েছে আরো 900 কোটি টাকার নতুন প্রকল্প। এবং অমানসিক পরিশ্রমের পরও মানবেতর দিন কাটাচ্ছেন ভাগ্য ফেরানোর আশায় মালয়েশিয়ায় পাড়ি জমানো লাখ লাখ বাংলাদেশি। দালাল চক্রই দায়ী বলছেন ভুক্তভোগীরা। পোশাক শ্রমিকদের 7টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। বিকেলে সচিবালয়ের ব্রিফিংয়ে নতুন প্রস্তাবিত মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন শ্রম সচিব আফরোজা খানম। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দ্রুত সমস্যার সমাধানে নতুন প্রস্তাব দেয়া হয়েছে। নতুন কাঠামোতে 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে 5,257 টাকা এবং সর্বনিম্ন 2,700 টাকা। বাংলাদেশের অর্থনীতি যে কটি খাতের উপর দৃঢ় হয়েছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প খাত। এ খাতের শ্রমিকদের স্বার্থে গত নভেম্বরে 7টি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। কিন্তু চলতি মাসের শুরু থেকেই কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি তুলে আন্দোলনে নামে শ্রমিকরা। সমস্যা সমাধানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আবারও কমিটি করা হয়। রোববার কমিটির বৈঠকে 2018 সালে ঘোষিত মজুরি কাঠামোর 1 থেকে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত আবারও বেতন বাড়ানোর নতুন প্রস্তাব করা হয়। এ প্রস্তাব অনুযায়ী 2013 সালের তুলনায় পোশাক খাতের শ্রমিকদের নতুন করে বেতন বাড়বে সর্বনিম্ন 2,700 থেকে সর্বোচ্চ 5,257 টাকা। বেতন বৃদ্ধির এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর হবে, আর ফেব্রুয়ারির বেতনে এটি সমন্বয় করা হবে। গ্রেড 2-তে 13তে ছিল 10,900 টাকা, 18-র প্রস্তাব ছিল 14,630 টাকা, এখন হচ্ছে 15,416 টাকা। এবং গ্রেড 1-এ 2013-তে ছিল 13,000 টাকা, 18-র প্রস্তাব ছিল 17,510 টাকা, আর এখন প্রস্তাব হচ্ছে 18,257 টাকা। আন্দোলন থেকে সরে এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি শ্রমিক বান্ধব হতে মালিকদেরও আহ্বান করেন তারা। অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা আলোচনা টেবিলের সমাধান করেছি। হয়তো 1 দিন লেগেছে, 2 দিন লেগেছে, কিন্তু আমাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যেটা যে কোনো অবস্থাতেই যেন এইরকমভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না। তাই আপনাদের কাছে একবারে পরিষ্কার আহ্বান যে আপনারা সব কিছু করেন, কিন্তু এই ভাঙচুর, এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। এই পথটা যেন আমরা পরিহার করি, যে মালিক ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা কেমন করে স্লোগানটা দেই, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও।
দেশের মোট বার্ষিক রপ্তানি আয়ের 84% আসে পোশাক খাত থেকে। এই শিল্পে কাজ করছে 40 লাখেরও বেশি মানুষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিল্প কারখানায় অযৌক্তিক আন্দোলনকারীদের শাস্তির দাবি জানিয়েছে মালিকপক্ষ। দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব মোকাবিলায় শিল্প খাতের যে কোনো সমস্যা সমাধানে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। গেল প্রায় এক সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে রোববার বিকেলে নতুন করে মজুরি কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। 7ম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি 6টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা। এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে 7টি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি, আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি। যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ। যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যারা নিরীহ শ্রমিক, যারা কাজ করতে চায়, আমাদের মত পার্থক্য থাকবে, সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব, এটিই হওয়া উচিত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন উত্তরণের পথে কোনো শিল্প খাতই যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে এটা সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই। যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো, তারা তখনই নিতে পারবে যদি সমস্যাটা দীর্ঘায়িত হয়। এটা কিন্তু আমাদেরও যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বহির্বিশ্বে। বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবেই কাম্য নয়। চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংলাপে বিএনপি বা ঐক্যফ্রন্টে সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সংসদে যোগ না দিলে রাজনীতিতে বিএনপির আরেকটি ভুল হবে। অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ঐক্যফ্রন্ট সহ দেশের ছোট বড় ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে আসে নানা দাবি ও প্রস্তাবনা। এরপর নির্বাচনে অংশ নেয় সব দল। সংলাপের এই ধারাবাহিকতায় শিগগিরই গণভবনে ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও মতবিনিময় করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে রাজনীতি করা ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকার অব্যাহত থাকলে তা জনগণের জন্য কল্যাণকর হবে। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। কামাল হোসেন সাহেব যদি বলেন জামাত বিএনপির সঙ্গে ছিল এটা এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করার ব্যাপারে ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকারকে সাধুবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তার সঙ্গে সমন্বয় বৈঠকে কথা বলেন তিনি। জামাতকে সাথে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল, তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানাই। নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন সেটি তারা স্বীকার করে নিয়েছেন এবং এই ভুল স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটি আশা করি। এছাড়া বিএনপি সংসদে যোগ না দিলে আরেকটি ভুল করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পরিবর্তন হয়ে গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে আর কোনো সংলাপে বসতে চায় না বিএনপি। পূর্ব অভিজ্ঞতার উদাহরণ টেনে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, সংলাপে নয় রাজপথের আন্দোলনেই হতে পারে দাবি আদায়। তবে পুনর্নির্বাচন নিয়ে আলোচনা হলে সংলাপে যেতে রাজি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরপর 2 দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসে সরকার বিরোধী রাজনৈতিক মঞ্চ জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপের পর নানাবিধ জল্পনা কল্পনা শেষে ঘোষণা দিয়ে নির্বাচনে আসে বিএনপি সহ ঐক্যফ্রন্ট। নির্বাচনে শোচনীয় পরাজয় হয় ঐক্যফ্রন্টের, আর নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। পরাজয়ের পর ভবিষ্যৎ করণীয় নিয়ে যখন ভাবছে জাতীয় ঐক্যফ্রন্ট, তখনই আবারও এলো সংলাপের আহ্বান। তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন। তবে নির্বাচনের আগে সংলাপে যাদের আগ্রহ ছিল তুঙ্গে, সেই বিএনপি নেতারাই এখন এই উদ্যোগকে বলছেন অর্থহীন। সংলাপের তো প্রয়োজন নাই। সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যদি আপনি যতবারই সংলাপে বসবেন, সেটা তো কোনো গুরুত্ব বহন করে না। সংলাপ নয়, এই মুহূর্তে রাজপথের আন্দোলন অথবা পরবর্তী সুযোগের প্রতীক্ষায় থাকার পক্ষে বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এই সময় যদি ক্ষমতা থাকে তাহলে রাজপথে নামা উচিত ছিল, যদি ক্ষমতা না থাকে তাহলে চুপচাপ থেকে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করা উচিত। সংলাপের কোনো প্রয়োজন নেই। তবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামের অবস্থান কিছুটা ভিন্ন। দলটির নেতারা বলছেন, নতুন করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হলে সংলাপে যাবেন তারা। একবার তো আমরা প্রতারিত হয়েছি, তো আরেকবার সংলাপ করবে কি বিষয় নিয়ে, কি এজেন্ডা, সেটা তো আমাদের দেখতে হবে। আমরা একমাত্র আরেকটি নির্বাচনের সংলাপে আমরা প্রস্তুত আছি। আন্দোলনের নামে সহিংসতা নয়, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সংকট নিরসনে আগ্রহের কথাও জানালেন গণফোরামের এই শীর্ষ নেতা। সুস্থ পরিবর্তন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আগামী মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপি তৃণমূলে ব্যাপক উৎসাহ দেখা গেলেও বিপরীত অবস্থানে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে দলটির শীর্ষ নেতারা আর উপজেলা নির্বাচনে যেতে আগ্রহী নন। কিন্তু তৃণমূলের নেতারা বলছেন, স্থানীয় নির্বাচনে জয় ঘরে তোলার জন্য পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে। সালাউদ্দিন সুমনের আরও একটি রিপোর্ট। জাতীয় নির্বাচন শেষে গত সপ্তাহে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতির কথা জানান দেওয়ার পর থেকেই তৃণমূলের বিএনপিতে শুরু হয়েছে উৎসাহের জোয়ার। এক্ষেত্রে তারা সর্বশেষ সংসদ নির্বাচন নয়, হিসাব করছেন 5 বছর আগের উপজেলা নির্বাচনে তাদের ভোটের প্রাপ্তিকে। আমি গত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী থেকে প্রায় 50,000 ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছি, এবং একই সাথে গত 5 বছর দৃঢ়তার সাথে, স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। দল যদি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং মনোনয়ন দেয়, আমি অবশ্যই নির্বাচন করব। তৃণমূল পর্যায়ে কোনো নির্দেশনা এখনও আসেনি। বিএনপি কেন্দ্রীয় কমিটি যখন নির্বাচনের সিদ্ধান্ত নেবে, যদি তারা নির্বাচন করে আমরা করব, আর যদি কেন্দ্র নির্বাচন না করে আমরা করার কোনো কারণ নেই। আমরা মানসিকভাবে প্রস্তুত আছি প্রার্থী হিসেবে। আমার জানা মতে আমি বাগমারাতে যেমন মানসিকভাবে প্রস্তুত আছি, এইভাবে রাজশাহী জেলার অন্যান্য উপজেলায় সকল প্রস্তুত আছে। কিন্তু তৃণমূলের এই হিসাব নিকাশ মানতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের ভাষায় সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যা হয়েছে, আসন্ন উপজেলা নির্বাচনে তা থেকে ভিন্ন কিছু হবে না। বাংলাদেশ তো নির্বাচন বলে কিছু নাই এই মুহূর্তে। যেখানে নির্বাচন বলে কিছু নাই, সেখানে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা আলোচনার থেকে শোনা। গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টিকেই জরুরি হিসেবে দেখছেন কেন্দ্রের নেতারা। কঠিন সময়ে বাংলাদেশ পতিত হয়েছে, সুতরাং জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তার মালিকানা ফিরে পেতে চাই। এটাই হচ্ছে আজকের অবস্থা। 30 ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নির্বাচিত 8 এমপিও শপথ নেবেন না বলে ঘোষণা দেওয়া হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন 21শে জানুয়ারি ধার্য করেছেন আদালত। সকালে আসামি পক্ষে শুনানি শেষে দিন ধার্য করেন বিশেষ জজ আদালত 5-এর বিচারক শেখ হাফিজুর রহমান। এদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে 3 আসামির পক্ষে শুনানি শেষ করেন তার আইনজীবীরা। এর আগে বেলা 12:30টার দিকে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ফেনী, কামতা ও ছাতক গ্যাস ফিল্ড নিয়ে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের প্রায় 13,077 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
একই অভিযোগে দুটো মামলা হয়েছে, ওই মামলাটা খারিজ হয়ে গেছে। এই মামলাটা অবশ্যই রাজনৈতিক কারণে ওনাকে আমাদেরকে অপদস্থ করার জন্য এই মামলাটা খারিজ করা না, অথচ একই চার্জশিট, একই এফআইআর, একই রকমের অভিযোগ দুটোতেই ছিল। এই কথাটা ঠিক না যে ওনারা বিগত সরকারের যে দেওয়া যে তথ্য এবং বক্তব্য ওনারা সঠিকভাবে পালন করেছেন, বরঞ্চ ওনারা ওনাদের সময়ে ফ্রেমওয়ার্কের বাইরে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছেন এবং যে সমস্ত পদ্ধতি সুইচ চ্যালেঞ্জিং পদ্ধতি থেকে যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছিল সেই সমস্ত পদ্ধতির বাইরে ওনারা কাজ করেছেন। তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমরা নিশ্চয়ই সেই প্রক্রিয়া শুরু করেছি এবং সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। রাতের সময়ে আরো থাকছে। নারায়ণগঞ্জে পুলিশ এলাকাবাসী সংঘর্ষে একজন নিহতের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি, 24 জনকে আসামি করে মামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে, মানুষ এটি উপলব্ধি করেছে বলেই আবারও নৌকা মার্কাকে ক্ষমতায় এনেছে। সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা তার সঙ্গে দেখা করতে গেলে এ কথা বলেন তিনি। টানা 3য় মেয়াদে ক্ষমতায় আসার পর আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করতে যান ওআইসির রাষ্ট্রদূতরা। তাদের স্বাগত জানান শেখ হাসিনা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ উপলব্ধি করেছে একমাত্র আওয়ামী লীগই উন্নয়ন করতে পারে। আগামীতে লক্ষ্য অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে টানা 3য় মেয়াদে সরকার গঠনের পর প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধানগণ। পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সঙ্গে নির্বাচন করা ভুল ছিল, ডক্টর কামাল হোসেনের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে ঢাকার কামরাঙ্গীর চরে নিজ সংসদীয় আসনের নেতা কর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের মানুষ এখন স্বাধীনতা সপক্ষে ঐক্যবদ্ধ। এ কারণেই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষেই গণরায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম কাজ করে তারা ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে অবস্থান নিতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন, এই বাস্তবতা না মানলে বিএনপি রাজনীতিতে আবারও ব্যর্থ হবে। মানুষ প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষে আছে। জামাত শিবিরের বিরুদ্ধে, ৭১-এর ঘাতকদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ঘৃণা এবারে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ প্রকাশ করেছে। এই বাস্তবতাকে বিএনপি মেনে নেবে, এটাই আমি আশা করব। আজকে কামাল সাহেব যেই কথাটি বলেছেন, তার যে বোধোদয় হয়েছে, তার জন্য আবারও আমি তাকে সাধুবাদ জানাই। এবং তার সাথে ঐক্যফ্রন্টে যারা আছে, আমার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আসম আব্দুর রব বলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, যারাই আছেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারাই আছেন এই ঐক্যফ্রন্টের বিএনপির সাথে যারাই আছেন, প্রত্যেকের এই বোধোদয় হওয়া উচিত। আর না হয় এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ক্রমান্বয়ে, এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি।
স্বাধীনতা বিরোধী ও জামায়াতের সঙ্গে ঐক্য করে ডক্টর কামাল হোসেন দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। এজন্য বিকল্পধারার কাছে ডক্টর কামাল হোসেনের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর তোপখানা রোডে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বারবার বলেছি আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করতে পারবো না। কামাল হোসেন সাহেবকে বারবার এটা বোঝানো হয়েছে এবং সেই জন্যই আমাদের ঐক্য হয়নি। আর যে কামাল হোসেন সাহেব বলছেন আজকে তিনি জানতেনই না যে জামাত ইসলাম বা স্বাধীনতা বিরোধীরা তার সঙ্গে ঐক্য হয়েছে, নির্বাচন করছেন। বিশ্বাস করতে ইচ্ছা হয়, তিনি জানতেন না। ঠিক আছে, তবু আমি খুশি হয়েছি অন্তত এতদিন পরে হইলেও যে তার উপলব্ধি হয়েছে যে আমরা বিকল্প ধারা যে কথা বলি সে কথা সত্যি, তার এই যে ক্ষমা চাওয়া উচিত ছিল। নারী শিক্ষার বিরোধিতা করে দেয় বক্তব্য থেকে সরে এসে হেফাজতে ইসলামের আমির আহমদ শফি বলেছেন তিনি নারী শিক্ষা বিরোধী নন। নারীরা নিরাপদ পরিবেশে যাতে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি। বিকেলে এক বিবৃতিতে আগের অবস্থান থেকে সরে এসে তার অবস্থান তুলে ধরেন আহমদ শফি। বিকেলে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন নারীরা শিক্ষিত হলে সন্তানরাও শিক্ষিত হয়ে গড়ে উঠবে। গতকাল হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে দেয়া নারী শিক্ষা নিয়ে তার বক্তব্যটি গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচারিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুলভাবে ব্যাখ্যা করে গোটা জাতির কাছে তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আহমদ শফি জানান তিনি নিরাপদ পরিবেশে নারীর উচ্চশিক্ষায় বিশ্বাসী। রাজধানীর ধানমন্ডিতে বেশ কয়েকটি রেস্তোরাঁয় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ ধরনের অপরাধে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু অর্থ জরিমানা নয়, কারাদণ্ড দেওয়ার তাগিদ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীতে সপ্তাহব্যাপী খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযানের উদ্বোধন করে একথা বলেন তিনি। সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি। এর বিরুদ্ধে নানা সময়ে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অভিযান চালালেও কিছুতেই কমছে না খাবারে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রবণতা। রোববার রাজধানীর ধানমন্ডিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্টার কাবাব রেস্টুরেন্টে ঢুকে খাবারের পরিবেশ যাচাই করেন মেয়র সাইদ খোকন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে স্টার কাবাবকে জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কিচেনটা দেখলাম যে অত্যন্ত ফ্লোরগুলো স্যাঁতসেঁতে, ওখানে যারা কাজ করছে তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং খাবারগুলো ঢেকে রাখার যে ঢাকনাগুলো সেই ঢাকনাগুলো অপরিষ্কার এবং এর উপরে প্রচুর পরিমাণে জীবাণু মজুদ আছে, যেটি মানুষের স্বাস্থ্যের জন্য আসলে হুমকি স্বরূপ। পরে অভিযান চালিয়ে ৭ মসজিদ রোডে সুলতানস ডাইনকে ১ লাখ টাকা ও বিবিকিউকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। কখনো কখনো বেশ বড় পরিমাণে আর্থিক জরিমানা করা হয়, কিন্তু সেই আর্থিক জরিমানাটা খুব বেশি যে একটা ফলদায়ক হচ্ছে আমাদের এই অভিযানে, সেরকমটি আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা এবার আরেকটু কঠোর হতে চাই, অর্থদণ্ডে শুধু নয়, আমরা তাদেরকে জেলে পাঠাতে চাই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দক্ষিণের মেয়র। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা হবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমান বিভিন্ন দেশে। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন থেকে যায় অধরায়। মানবেতর জীবন আর অমানসিক পরিশ্রমে কাটে তাদের জীবন। ভিসার মেয়াদ শেষে অনেকেই আবার পালিয়ে বেড়ান প্রবাসে। প্রত্যাশা একটাই, খরচের টাকা উঠিয়ে দেশে প্রিয়জনের মুখে একটু হাসি ফোটানো। মালয়েশিয়া ঘুরে এসে প্রবাসীদের জীবন নিয়ে রিপোর্ট করেছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন রুহুল রহমান সোহাইল। সুউচ্চ ভবন, পরিচ্ছন্ন রাস্তা, নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে একটি উন্নত জীবন ব্যবস্থা।
বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কথা, যেখানে আধুনিক জীবন ধারণের সব ব্যবস্থাই বিদ্যমান। কিন্তু এই প্রশস্ত রাস্তার বাইরেও আছে অলিগলি, ঘিঞ্জি আবাসন, যেখানে বসবাস এই আধুনিক শহরের কারিগরদের, যাদের অধিকাংশই বাংলাদেশ থেকে পাড়ি জমানো শ্রমিক। প্রবাসে কেমন কাটছে তাদের জীবন, কথা হলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হান্নান মিয়ার সাথে। রঙিন স্বপ্ন নিয়ে 11 মাস আগে যিনি এসেছেন কুয়ালালামপুরে, এখন তার বসবাস ঘরের বাইরে বারান্দার উপরে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে। ডাইরেক্ট বলছে যে মালয়েশিয়া বিমান আনবো, মালয়েশিয়ার বাসায় এনে দেওয়া যাইব। দালালের সাথে কথা বলছে। 15 দিন ইন্দোনেশিয়ার আইকাছেরা ট্রলার পথে আনছে, 3 দিন ট্রলারই লাগছে আসতে। 3 দিন পর্যন্ত একবারে অনাখার, এখন কোনো কাজকর্ম যাইতে পারি না, রুমে বসে রয়েছি। তখন বলতেছে আমার পাসপোর্টও দিব না, দেশেও যাইতে পারবো না। এখানে যেন গল্পের শেষ নেই। কেউ কেউ ভিসার মেয়াদ বাড়াতে না পেরে লুকিয়ে আছেন, কেউ বা কাজ করছেন বাংলাদেশের থেকেও কম পারিশ্রমিকে। প্রত্যেক প্রবাসীর কথা শেষ হয় একই জায়গায়, খুব বেশি ভালো নেই তারা এখানে। বিদেশ মানেই তো কষ্ট, নিজেই পাক করতে হয়, নিজেই খাইতে হয়, ইনকাম বুঝে আমাদের থাকতে হয়। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে টাকাটা বেশি লাগবে, যেহেতু কুয়ালালামপুর এখানে এক্সপেন্সিভ। স্ত্রী আছে, মেয়ে আছে একজন। দেখা করতে মাইলে তো সবসময় তো যাওয়া যায় না, টাকারও একটা ডিপেন্ড আছে। মোবাইলে কথাবার্তা বলি, সময় থাকলে দুপুরি রাত্রেবেলা কাজের থেকে এসে রাত্রে ফ্রি টাইমে কথা বলি। জীবনের গল্প আরো করুন যারা কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। ন্যূনতম আবাসনের সুযোগও পান না অনেকে। এখানে আমাদের একটা ন্যূনতম একটা থাকার একটা পরিবেশ আছে, কিন্তু মালয়েশিয়াতে যারা কুঞ্চিতে থাকে সেখানে না আছে বাথরুম ঠিকমতো, না খাবার পরিবেশ, না থাকার পরিবেশ। থাকার পরিবেশ এখানে যদি আমরা নিজেরা ভাড়া নিয়ে নেই রুম, তাহলে একটু পরিষ্কার থাকা যায়, নিজেরা একটু পরিচ্ছন্ন রাখি। দালালদের খপ্পরে পড়ে যারা কোনোরকম মালয়েশিয়া এসে পৌঁছাতে পেরেছেন, তাদের এখন খরচের টাকা উঠাতেই না বিশ্বাস। হাজারো কষ্টের মাঝে প্রত্যাশা একটাই, ভালো থাকুক বাংলাদেশে থাকা স্বজনরা। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে কাটেনি পানির অনিশ্চয়তা। 450 কোটি টাকা ব্যয়ের পরও কাজে আসেনি সেচ প্রকল্প বগুড়া পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছরও 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, অথচ নতুন এই প্রকল্পে 1 লাখ হেক্টরে সেচ দেয়া যাবে বলে দাবি প্রধান প্রকৌশলীর। রতন সরকারের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এখনই পানি শূন্য। উজানে ভারতের গজলডোবা ব্যারেজের সমস্ত জলকপাট বন্ধ থাকায় চোয়ানো কিছু পানি আসছে এপারে। ফেব্রুয়ারিতে প্রবাহ 1.5-2 কিউসেকে নেমে যায়। এই বাস্তবতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বগুড়া ক্যানেল সম্প্রসারণে 600 কোটি টাকার যে কাজ শুরু হয়েছিল, সেটি শেষ না করে পরিত্যক্ত হয়েছে গত জুন মাসে। পানির অনিশ্চয়তা সত্ত্বেও এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু 450 কোটি টাকা অপচয়ের পর সেই প্রকল্প এখন পরিত্যক্ত। পানি বেশি দিলে তো আমরা বগুড়া ক্যানেলটা করে ফেলতে পারতাম, একটা বগুড়া পর্যন্ত পানি দিতে পারতাম। সেকেন্ডারি ক্যানেল গেছে, হ্যাঁ, কিন্তু আমরা আর ফিল্ড ক্যানেলগুলো, টার্সিয়ারি ক্যানেল করতে পারিনি। টার্সিয়ারি ক্যানেলগুলো করতে পারিনি কারণ ল্যান্ড অ্যাকুইজিশন তো এখন বিশাল টাকা। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। বিদ্যমান অবকাঠামোর পরিবর্ধন ও ব্যারেজের উজানে রিজার্ভার নির্মাণের মাধ্যমে 1 লাখ হেক্টরে সেচ পৌঁছে দেওয়ার লক্ষ্য বলে জানান প্রধান প্রকৌশলী। 1 লাখ হেক্টর পর্যন্ত আমরা সেচ দিতে পারবো। সেই লক্ষ্যে আমাদের একটা কারিগরি কমিটি হয়েছে, একটা উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি, যে কারিগরি কমিটির হেড হচ্ছে চিফ প্ল্যানিং। সে কারিগরি কমিটি কাজ করছে। আর বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠকেরা। এরকম করে গণমানুষের অর্থের অপচয়ের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে সেটি রাষ্ট্রের কোনো কাজে না আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আশঙ্কা আছে যে একইভাবে আবার এখানে অর্থের অপচয় হয় কিনা, সেজন্য আমরা মনে করি এই সমস্ত প্রকল্পের বাস্তবতা আরও ভালোভাবে মূল্যায়ন করে গ্রহণ করা উচিত, যাতে করে রাষ্ট্রের একটি টাকাও নষ্ট না হয়, নদীর এক বিন্দু পানিরও কোনো ক্ষতি না হয়। পানির অভাবে গত শুষ্ক মৌসুমে 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়া টার্গেট নামিয়ে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেয়া গেছে মাত্র 8,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তারে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুরের চাঁদপুর এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানের সমর্থক ওয়ারেন্টভুক্ত আসামি দীপু ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগীরা হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে নিহত হন পোশাক শ্রমিক আশিক, আহত হন পুলিশের 4 সদস্য সহ অন্তত 15 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয় 2 জনকে। তারা যেহেতু আমাদের ওয়ারলেস সেট ছিনে নেওয়ার চেষ্টা করছে, শর্টগান নিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পুলিশ ওয়াক্তরোধ গুলি করছে, গুলি করে আমরা 2 জনকে অ্যারেস্ট করে নিয়েছি। সেই সঙ্গে একটা মামলা রুজু হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টই বলা যাবে যে এই যে লোকটা মারা গেলেন তাদের সাথী ছিলেন না সে একজন পথচারী ছিল, আমার কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে শিশুসহ বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। ঝিনাইদহে ট্রাক চাপা স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউটের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ইমরান রোববার সকালে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে বাইপাস মোড় এলাকায় যশোরগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের আশ্বাসে তারা সরে গেলে 1 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্কুলে আসার সময় ট্রাকে চাপা দিয়ে চলে গেছে, আমরা তার হত্যার বিচার চাই। একটা ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় এবং সে ঘটনাস্থলে সে মারা যায়। ট্রাকটি ইতিমধ্যে আটক করা হয়েছে। তো এই বিষয়ে মামলা নেওয়া হবে এবং ঘাতককে অচিরে গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সকালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পণ্য বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এই সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 5 বছরের এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়। আহত 6 জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘাতক ট্রাকটা ব্যাপকভাবে চলাকালীন অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আমরা এই ঘাতক ট্রাক ড্রাইভারের শাস্তিমূলক বিচার করতেছি। মানুষের জীবন এভাবে বিনাশ হইতেছে, এটা একটা প্রতিকার চাই। কোনো লাইসেন্স নাই, তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। ঘাতক ট্রাকটিকে আমরা উদ্ধার করে ওই ঘটনা ঘটে দুটো পালায় চলে গেছে। আমরা তদন্ত করতেছি আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমাদের ট্রাকের সন্ধান আমরা পেয়ে যাব। শেরপুর সদর উপজেলার বাজিতখিল এলাকায় মিনুরা বেগম নামে এক পথচারী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এছাড়া বান্দরবান, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। রাউজে জাবিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেড়েছে 5,257 টাকা, সর্বনিম্ন 2,700। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সংলাপ অর্থহীন বলছে বিএনপি। পুনর্নির্বাচনের শর্তে যেতে চায় গণফোরাম। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে বিএনপির তৃণমূলে ব্যাপক উৎসাহ। সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় আগ্রহ নেই কেন্দ্রীয় নেতাদের। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে স্টার কাবাব, সুলতানস ডাইনকে জরিমানা। শুধু অর্থদণ্ড নয়, কারাদণ্ড চান দক্ষিণের মেয়র। এবং পানি নিয়ে অনিশ্চয়তা কাটছে না তিস্তা ব্যারেজে। 450 কোটি টাকা ব্যয়ের পর প্রকল্প পরিত্যক্ত। নেওয়া হয়েছে আরো 900 কোটি টাকার নতুন প্রকল্প। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।